অশোকে একজন কবিতা লিখেছিলেন পাবলো নেরুদা। এই কবিতায় কবি প্রথমেই বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে। তাহলে এখানে আমি কে? আমি হচ্ছে একজন কথক, আমি হচ্ছে একজন মানুষ, একজন প্রিয়তম। সে ভালোবাসতো তার প্রিয়তমাকে, যাকে সে ভুলে থাকতে পারত না এক মুহূর্ত। তাই দেখা যাচ্ছে কবিতায় প্রথমেই কবি বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম। এই কথাটা কবি কেন বললেন? আমি তাকে ছেড়ে দিলাম, এই কথাটা তিনি এই কারণেই বললেন যে খুব ভালোবাসতো যাকে, খুব ভালোবাসা ছিল যার সঙ্গে, তাকে ছেড়ে দেওয়াটা খুব কষ্টের। তাই কবি প্রথমে বলছেন, আমি তাকে ছেড়ে দিলাম। তারপরের লাইনটা আরো গভীরভাবে দেখতে হবে, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে। যদি এরকম বলতো, হ্যাঁ আমি তোমায় ছেড়ে দিলাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ, তাহলে কিন্তু কবিতাটার কোনো সৌন্দর্যই থাকতো না। পরের লাইনটাই সৌন্দর্য তৈরি করেছে, অপেক্ষায় দাঁড় করিয়ে। তার মানে যাকে আমি ছেড়ে দিলাম সে আবার অপেক্ষা করছে। তাহলে অপেক্ষা কখন মানুষ করতে পারে? যদি সেখানে হৃদয়ের টান না থাকে, যদি সেখানে ভালোবাসার গভীরতা না থাকে, যদি সেখানে প্রাণের ছোঁয়া না থাকে, তাহলে কি কখনোই কেউ অপেক্ষায় দাঁড় করিয়ে রাখতে পারে? তাই কবি বলছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অর্থাৎ কবির বাড়ির দরজায় তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কবি চলে গেলেন যখন স্পেনে গৃহযুদ্ধ হলো সেই পটভূমিতে দূরে দূরে। কবি কে, কেন গেলেন, তার কোনো কারণ এখানে উল্লেখ নেই। তিনি একজন সৈনিক হতে পারেন, তিনি দেশের জন্য দেশত্যাগী হতে পারেন, মাতৃভূমির জন্য তাকে গৃহহারা হতে পারে, প্রিয়তমাকে ছেড়ে তাকে যেতে হচ্ছে। কিন্তু যাকে তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন, সেই মেয়েটি, সে জানতো না আমি আর কখনো ফিরেই আসবো না। সত্যি ভালোবাসা এরকম হয়। সত্যিকার অনেক ভালোবাসা আছে, যে ভালোবাসাগুলো কখনোই কাছে পাওয়া যায় না। তাই এখানেও সেই রকম একটা ভালোবাসার কথাই রয়েছে। তাই কবিতাটার নাম এরকম করা হয়েছে, অসুখী একজন। আমি যাকে খুব ভালোবাসতাম তাকে আমি কখনোই কাছে পাইনি। তাই কবিতাটা ক্লাস 10 এভাবে শুরু করা হয়েছে, অসুখী একজন, সুখী নয় কিন্তু। তাই সেই মেয়েটি যে ভীষণ ভালোবাসতো কবিকে, সে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সে জানতোই না তার প্রিয়তম, যে একসময় তাকে ভীষণ ভালোবাসতো, প্রত্যেকটা মুহূর্ত সঙ্গে কাটাতো, সে আর ফিরেই আসবে না। তাই এখানে সুন্দর করে লিখেছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, খুব সাধারণ ব্যাপার, বাড়িতে কুকুর থাকে, তারা চার পায়ে আসে, চার পায়ে চলে যায়। হেঁটে গেল গির্জার এক নান, নান মানে সন্ন্যাসী বা সন্ন্যাসিনী, তারা যাচ্ছেন, হেঁটে গেল, তারা হাঁটবেই, মানুষ তো হাঁটে, পরীক্ষায় প্রশ্ন দেবে যে কে চলে গেল, আমরা কুকুরকে ছেই ছেই বলে কুকুর চলে যায়, আর হাঁটাহাঁটি কে করে? মানুষরা হাঁটে। তাই হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে খুব ভালো করে দেখো, দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল। যাকে ভালোবাসা যায় তাকে এক মুহূর্ত না দেখে থাকা যায় না, এক সেকেন্ড তাকে ভুলে থাকা যায় না। সত্যিকারের ভালোবাসাটা এরকম, চোখ বুঝলেও শুধু তার কথাই মনে পড়ে, ঘুমাতে যাওয়ার আগে তার কথা মনে পড়ে, ঘুম থেকে উঠে তার কথা মনে পড়ে, কাজ করতে করতে তার কথা মনে পড়ে, বেশ কিছু ছবি আঁকতে আঁকতে তার কথা মনে পড়ে। কিন্তু এখানে প্রিয়তম, দেখতে দেখতে একটা বছর তার কেটে গেল। একটা সপ্তাহ থেকে একটা বছর কেটে যাওয়া, এটা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ভালোবাসার কিছু স্মৃতি থাকে আমাদের কাছে, কিছু টুকরো টুকরো স্মৃতি। সেই স্মৃতিগুলো আমাদের কাছে হয়তো ভালোবাসা না থাকলেও সেই স্মৃতিগুলো অনেক ভালোবাসার সাপোর্ট দেয়, সাহায্য করে। কিন্তু দেখা যায় সেই স্মৃতিটাও এক সময় ধূসর হয়ে যায়। সেটা বোঝাতে যে কবি বলছে, আমার যে পায়ের দাগ, আমার যে ছোঁয়া, আমার যে স্পর্শ, সেটাও আজ মুছে গেল। বৃষ্টি এসে আমার পায়ের দাগটাও আজকে ধুয়ে দিল। ঘাস জন্মালো রাস্তায়, যেখানে ছিল পায়ের দাগ, সেই রাস্তায় কবি আর হাঁটেননি অনেকদিন, সেখানে ঘাস জন্মালো রাস্তায়। ভালোবাসার এইভাবে যেন ক্রমশ মিলিয়ে যেতে থাকলো। তাই সেই মেয়েটিকে কবি বলেছেন অসুখী, সে কিন্তু সুখী নয়। এরপরে কি হলো? আর একটার পর একটা পাথরের মতন, পরপর পাথরের মতন বছরগুলো নেমে এলো মাথার উপর। তাহলে ভালো করে ভাবো,
একটা দিন না দেখে তুমি থাকতে পারো না, একটা মুহূর্ত তুমি আমায় ছাড়া কিছু ভাবতে পারো না, একটা মুহূর্ত তুমি পারো না আমায় ভুলে থাকতে, আমিও পারি না তোমায় ভুলে থাকতে। সেই তুমি আর আমির মাঝখানে আজকে কত ব্যবধান, কত দূরত্ব, কত যন্ত্রণা, কত না পাওয়ার বেদনা, কতটাই কষ্টের। তাই তো কবিতার নাম দ্য আনহ্যাপি ওয়ান। সেই মেয়েটি পায়নি আমায়, আমার প্রিয়তমা পায়নি আমায় ফিরে, আমি ফিরে যেতে পারিনি তার কাছে। তাই কবি সেই যন্ত্রণাটা বোঝানোর জন্য কবি বললেন, একটার পর একটা পাথরের মতন, পাথর হয় ভারী, কঠিন, নৃশংস, সেই পাথরের মতন বছরগুলো নেমে এসেছিল মাথার উপর। কারণ এই মাথার উপরে যে সময়ের বোঝাটা চাপিয়েছে সেটা কিন্তু আনন্দের নয়, আনন্দের মুহূর্তগুলো আমাদের কাছে বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু এখানে না পাওয়ার যন্ত্রণা, হারিয়ে ফেলার কষ্ট, সব হারানোর যন্ত্রণা বোঝাতে যে কবি বলেছে নেমে এসেছে বছরগুলো পাথরের মতো। কেন হলো এরকম? আসলে স্পেনের গৃহযুদ্ধ যখন বেঁধেছিল, অনেক মানুষ তার প্রিয়তমাকে হারিয়ে তারা কিন্তু গৃহহীন হয়েছিল। ঠিক সেই পটভূমিতেই কবিতাটা লেখা। তাই কবি বলছে, তারপর যুদ্ধ এলো, মানে স্পেনে গৃহযুদ্ধ হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, যাকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র মহড়া। তাই সেখানে কবি বলছেন, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যখন আগ্নেয় পাহাড় আসে তখন সবকিছু ধ্বংস হয়ে যায়। আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণ হয়, তার অগ্নিগহ্বরের স্রোতে চারিদিকে শহর, মানুষের বাসস্থান, বনভূমি, জীব বৈচিত্র্য নিমেষে ধ্বংস হয়ে যায় অগ্নুৎকমের সেই বিভৎসতায়। যুদ্ধ যখন আসে সেখানে বোম, মিসাইল, পরমাণুস্ত্র, বুলেট চলতে থাকে নির্দ্বিধায়, শহরগুলো ধ্বংস হয়ে যায়। তাই কবি এখানে যুদ্ধকে তুলনা করেছেন রক্তের আগ্নেয় পাহাড়ের মতন। শিশু আর বাড়িরা খুন। শিশুরা অসহায়, তারা বোঝে না, তারা কোনো অন্যায় করেনি, তাদের মতো নিষ্পাপ মানুষদের জীবনটা কেড়ে নেওয়া হলো। কেন কেড়ে নেওয়া হলো? বাড়িরা খুন হলো, বাড়িদের তো কোনো প্রাণ নেই। এখানে কবি বাড়িগুলোর ধ্বংসের ভেতর দিয়ে মানুষের জীবন চলে যাওয়ার অনুভূতিটাকে বোঝাতে চেয়েছেন। তাই কবি বলছে, বাড়িটা খুন হলো, সব শেষ হতে পারে, পৃথিবী বদলে যেতে পারে, সময় চলে যেতে পারে, কিন্তু চলে যায় না ভালোবাসার। পৃথিবীর সব শেষ হয়, কিন্তু শেষ হয় না ভালোবাসার। তাই কবি বলছেন, সেই মেয়েটির মৃত্যু হলো না। যুদ্ধ এসছে রক্তের আগ্নেয় পাহাড়ের মতন, শিশুরা ধ্বংস হয়েছে, বাড়িরা খুন হয়েছে, মানে মানুষরা মারা গিয়েছে, কিন্তু মেয়েটিও মারা যেতে পারতো। কিন্তু মেয়েটি হচ্ছে শাশ্বত ভালোবাসার প্রতীক। দেশকে যেমন আমরা ভালোবাসি, দেশমাতার প্রতি ভালোবাসা বোঝানোর জন্য, মানবতার প্রতি ভালোবাসার জন্য, মানুষের মধ্যে প্রেমকে বোঝানোর জন্য কবি মেয়েটিকে এখানে রূপকের আদলে আমাদের সামনে দাঁড় করিয়েছে, বোঝাতে চেয়েছে যে সেই মেয়েটি ওটা ভালোবাসার সেই প্রতীক, তার কিন্তু মৃত্যু হয়নি। সমস্ত সমতলে ধরে গেল আগুন, কারণ যুদ্ধ এসছে। শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। আমরা দেবতাদের প্রণাম করি, নমো নমো, ঠাকুর মঙ্গল করো। কিন্তু যুদ্ধ এতটাই নৃশংস যে দেবতারা মন্দিরে বসে থাকে, দিনের পর দিন হাঁটতে পারে না, চলতে পারে না, হাত দিয়ে যে মাথাটাকে আশীর্বাদ করতে হবে সেটাও পারে না। তাদের সেই দেবত্ব কোথায় গেল আজ? কবি সেটাকে বোঝানোর জন্য কবি এইরকম ভাষা প্রয়োগ করেছেন, হাই দেবতা কোথায় তুমি? যুদ্ধে তো সব কেড়ে নিচ্ছে, তুমি কেন বসে আছো? তাই কবি বলছে, শান্ত হলুদ দেবতা। হলুদ কথাটা প্রয়োগ করলো কারণ দেবতার মধ্যে সেই উচ্ছ্বাসটা নেই, তো সেটা ফ্যাকাশে হয়ে গিয়েছে রংটা। 1000 বছর ধরে তারা ধ্যানে ডুবেছে, তারা মানুষের পাশে নেই। তাই কবি সেই দেবতাদের দেবত্বকে অস্বীকার করে মানবতার এই অপমানকে বোঝানোর জন্য কবি এই ভাষাটা প্রয়োগ করেছে, মন্দির থেকে উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে। দেবতা, তোমার ক্ষেত্রে এরকম ভাষা প্রয়োগ করতে হয়েছে কারণ তুমি পারোনি এই যুদ্ধ, এই নৃশংসতা। কারণ পৃথিবীতে 2টো বিশ্বযুদ্ধ হয়েছে, অনেকে হারিয়েছে তার প্রিয়জনকে, আমরা কিন্তু পারিনি এই সন্ত্রাসবাদী হানা, এই নৃশংসতা মুছে ফেলতে। তাই কবি সেই দেবত্বকে চ্যালেঞ্জ জানিয়ে দেবত্বর
বিরুদ্ধে লিখেছেন, শান্ত হলো দেবতা রাজারা, হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, মন্দির থেকে তারা উল্টে পড়লো টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, আসলে কবির বাড়িটা ছিল খুব সুন্দর একটা বাড়ি। সেই বাড়িটা খুব সুন্দর বাড়ি, সেই বাড়িটাকে কবি বলেছেন মিষ্টি বাড়ি। সেখানে একটা বারান্দা ছিল, সেই বারান্দায় ঝুলন্ত বিছানা ছিল। বিশেষত ইউরোপের দেশগুলো খুব সুন্দর হয়, সাজানো গোছানো হয়, সেই বাড়িতে ছিল ঝুলন্ত বিছানা, কবি সেখানে শুয়েছিলেন। বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য সেখানে ছিল গোলাপি গাছ, ছড়ানো করাদলের মতন সেখানে পাতা ছিল, চিমনি, জল তরঙ্গ, এগুলো সব ছিল, সব চূর্ণ হয়ে গেল, সবকিছু জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তাহলে যে শহর, সে শহরকে ধ্বংস করে দিয়েছে। আজকে ভাবো, কবির বাড়ির সেই গোলাপি গাছ আর নেই, চিমনি, কারণ ইউরোপের দেশগুলোর বাড়িতে চিমনি থাকে, সেটা আর নেই। প্রাচীন জল তরঙ্গ, বাড়িতে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র মানুষ রাখে, জল তরঙ্গ একটা বাদ্যযন্ত্রের নাম, সেই প্রাচীন জল তরঙ্গ, এগুলো ধ্বংস হয়ে গেছে। যেখানে ছিল শহর, সেখানে আজ কিচ্ছু নেই, সেগুলোই আজ ছড়িয়ে রয়েছে কাঠ কয়লায়, কারণ যুদ্ধের নৃশংস আগুনে সব যে ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। দোমড়ানো লোহা, পাথরের, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, কারণ দুমড়ে মুচড়ে গেছে, মানুষের রক্তে কালো হয়ে গেছে সেই দাগ। তাই কবি বলেছে, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সবকিছু এসছে, সবকিছু এসছে, ধ্বংস হয়েছে, কিন্তু শেষ হয়নি একটা জিনিসের, সেটা হচ্ছে ভালোবাসার। এখানে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, পৃথিবী বদলাতে পারে, কিন্তু শাশ্বত টান, সেই গভীরতা, সেই প্রাণের আকুলতা, এক ঝলক দেখার ব্যাকুলতা, একটু কাছে পাওয়ার আকুলতা, প্রিয় মানুষটার পাশে থাকার আকুলতা, তা কখনো ফুরিয়ে যাবার নয়। আজকে দেশকে ভালোবাসতো যে মানুষটি, কথক এখানে, এই কবিতার কবি এখানে, সে তার দেশকে ভালোবাসতো, সেই দেশপ্রেমিক কবি আজকে সে সব হারিয়েছে, সে তার দেশকে হারিয়েছে। এখানে মেয়েটিকে যদি আমি দেশমাতা হিসাবে বলি, তাহলে কিন্তু দেশমাতা তার সন্তানকে হারিয়েছে। আজকে মেয়েটিকে যদি আমি প্রেমিকা বলি বা প্রিয়তমা বলি, সে তার প্রিয়তমকে হারিয়েছে, ফিরে আসতে পারেনি কথক। তাই কবিতাটার নাম হচ্ছে অসুখী একজন, সব হারিয়েছে, হারায়নি বিশ্বজনীন মানবতা, ভালোবাসা, এই কোনো শেষ নেই। যুদ্ধ সব কেড়ে নিতে পারে, ধ্বংস করতে পারে সবকিছু, পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু বদলাবে না তুমি আর আমি, আমাদের এই ভালোবাসা।